হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 আমরা যে সিরিজটা শুরু করেছি তার এই পর্যন্ত তোমরা 6টা এপিসোড দেখেছো। আজকে তোমরা 7 নম্বর এবং 8 নম্বর এপিসোড সম্পর্কে জানবে। তো বাড়তি কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আর গাইস, আজকে আমরা জানতে চলেছি 100% একটা রিয়েল সাইট সম্পর্কে, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে পাবে জিলিতে 20টি ফ্রি স্পিন। আর বেট জিলি অ্যাপ, যা এখন এই দেশে অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত, আর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সানি লিওনে। আর প্রতি রেফারে পাবে 1000 টাকা আনলিমিটেড বোনাস, ফেসবুকে রিভিউ দিলে পাবে 150 টাকা একদম ফ্রি, জন্মদিনে পাবে 5000 টাকার বিশেষ বোনাস। আর এছাড়াও অ্যাফিলিয়েট হিসেবে 50% কমিশন ইনকাম করার সুযোগ তো রয়েছে, মানে তুমি কারো অ্যাকাউন্ট খুলে দিলে 50% কমিশন পাবে আর কি। আর এছাড়াও এই দুর্দান্ত বোনাসগুলো উপভোগ করতে পিন কমেন্ট থেকে এখনই এই অ্যাপটি বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো গত পর্বে কি হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। জ্যাকি গিয়েছিল সকালের সাথে দেখা করতে, তারপর ভেতরে তোমার ওই চ্যামেলের লোকজন আসে, জ্যাকি বেরিয়ে আসে পালিয়ে সেখান থেকে, তারপর ভেতরে গুলির শব্দ পাওয়া যায়। তো সকাল মারা গিয়েছে না কি হয়েছে এটা কিন্তু আমরা জানতে পাইনি। তো এই ভিডিও যখন শুরু হয় সেখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পাই জ্যাকি যে গুলির শব্দটা পেয়েছিল সেটা মূলত সকাল চালিয়েছিল, এবং আমরা দেখতে পাই সকাল একাই যতগুলো চেয়ারম্যানের গ্যাং রয়েছে, মানে কনস্ট্রাকশন কোম্পানির যে গ্যাং রয়েছে তাদের লোকদেরকে মারতে থাকে। আর তারপর ওই গ্যাং এর যে হেড ছিল ওকে মেরে সকাল করে কি চেয়ারম্যানের কাছে কল করায়। আর ছেলেটি তখন বলে, বস সকাল তো পেছনের গলি দিয়ে পালিয়ে গিয়েছে, আমরা ওকে ধরতে পারিনি। আর এরপর কল কেটে দেওয়ার পরে সকাল ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোর বস কি বলেছে, আমার সম্পর্কে কি বলেছিল। তখন ওই গুন্ডা বলে, বস বলেছে তোমাকে জীবিত ধরে নিয়ে যেতে হবে, যাতে সে তার নাতনি হত্যার প্রতিশোধ নিজে নিতে পারে। আর তখন সকাল বলে, ও এর মানে হচ্ছে ওই আর্ট স্কুলের যে মেয়েটাকে মেরেছিলাম তার দাদাও, তাই তো, আগে বলবি না। আর তখনই সেখানে পুলিশ চলে আসে, কিন্তু পুলিশ সেখানে এসে কাউকেই জীবিত অবস্থায় পায় না, খালি লাশ পায়, মানে ওই গুন্ডাকেও মেরে চলে গিয়েছে সকাল। আর পরের দৃশ্যে দেখা যায় ডিটেকটিভ ড্যানিকে কল দিয়ে পুলিশ স্টেশনে রাখা হয়, আর তারপর তাকে ক্লাবের বাইরের ভিডিও ফুটেজ দেখানো হয়। তো ফুটেজ দেখে ড্যানি তো চিনতে পারে যে এটা জিন আর হচ্ছে জ্যাকি, মানে আমাদের নায়ক আর ইউটিউবার। আর তখনই পাশে বসে থাকে একটা মহিলা পুলিশ অফিসার, যারাই আমরা সকালের ভিডিও ফুটেজও পেয়েছি। আর সে এখন একটা গাড়িতে উঠছে। আর এরপর কিছু পুলিশ অফিসার করে কি, ওই এলাকায় সকালের ছবি দেখিয়ে লোকজনদের কাছে জিজ্ঞাসাবাদ করে যে একে দেখেছেন কিনা। আর তখন একটা লোক জানায় 1 ঘন্টা আগে কিছু গুন্ডা টাইপের লোকও এই সেম ছবি দেখে এই লোকটির ব্যাপারে জানতে চেয়েছে। তো এর মানে পুলিশও সকালকে খুঁজছে, চেয়ারম্যানের লোকজনও সকালকে খুঁজছে। আর ওই সময় আমরা দেখতে পাই সকাল একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে, পুলিশ এবং গুন্ডা দুজনকেই দেখতে পায় যে সকালকে খোঁজা হচ্ছে। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে পুলিশ করে কি সকালের ঘরটাই ডিটেক্ট করে এবং সকালের ঘর ঢোকে, এবং সকালের ঘর ঢেকে সে মানুষের ক্ষমা প্রার্থনা অনেকগুলো চিঠি দেখে, মানে সকাল যাদেরকে মেরেছে ওদের যে পাপটা সেটা কনফেস করিয়ে যে মেরেছে সেই চিঠিগুলো পায়। আর অন্যদিকে আমাদের জিন আর জ্যাকি দুইজনেই সেই জায়গা ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করে। তো তখন জিন জ্যাকিকে বিশ্বাস করে যে আমরা সাউথের দিকে যাব, সেখানে গেলে সকাল আমাদের আর খুঁজে পাবে না, দেশের দক্ষিণ দিকে যাবে আর কি। তো যাই হোক, পালাতে গিয়ে জ্যাকি করে কি তার হোম টাউনে বা গ্রামে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে করে কি সে নিজের জন্য অন্য একটা মেয়ের নামে ডুপ্লিকেট সিম নেয়। আর তারপর রাতে লুকিয়ে জ্যাকি করে কি তার নিজের বাসার কাছে যায়। আর সেখানে গিয়ে সে নিজের একটা মিসিং পোস্টার দেখতে পায়। আর এরপর সে লুকিয়ে নিজের চিন্তিত মাকে দেখে। আর তারপর মায়ের পিছু নিয়ে যায় হচ্ছে চার্জে। আর অন্যদিকে সকাল করে কি চেয়ারম্যানের বিশ্বস্ত লোককে ধরে নিয়ে আসে এবং তাকে মেরে মেরে চেয়ারম্যানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। আর এদিকে পুলিশ তো খুঁজছে সকালকে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সকাল পর্যন্ত পৌঁছতে পারেনি। আর তারপর ড্যানি বলে, এই হারামজাদা চেয়ারম্যানের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, চলো আমরাই আগে চেয়ারম্যানের কাছে যাই। আর পরের দৃশ্যে আমরা দেখি চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট গার্ডকে কল করে বলে, চেয়ারম্যান সাহেব বলেছে 1 ঘন্টার ভেতরে যেন কেউ না আসে, খুব গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। আর এই ফোনটা আমরা দেখতে পাই সকালই করিয়েছে এবং চেয়ারম্যানকে বেঁধে রাখা হয়েছে। তো এরপর সকাল করে কি চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্টকে কিছু ঘুমের ওষুধ খেতে বলে, যাতে 2 ঘন্টাও শান্তিতে ঘুমাতে পারে। আর এদিকে আমরা দেখি সকল গার্ডরা একে অপরের সাথে কথা বলছিল। শালা বুইরা তার নাতনির মৃত্যুর শোক তার নাতনির বয়সে একটা মেয়ের সাথে রামলীলা করে পালন করবে। এই বুইরার তেল আছে বটে, কিন্তু ওরা তো আর যায় না যে ভেতরে বুইরার অবস্থাটা কি। তো যাই হোক, এদিকে আমরা দেখি সকাল বলে, চেয়ারম্যান সাহেব আমার বন্ধু, আজকে তো আমি তোমার পুরো জীবনের কুণ্ডলী নিয়ে এসেছি। তুই তো অনেক দারুণ লোক রে, পুরো দক্ষিণ কোরিয়া তোর হাতের মুঠে। 2 টাকার গুন্ডা থেকে সরকারি যত বড় কর্মচারী রয়েছে সব জায়গায় তোর লিঙ্ক হাট রয়েছে। তোকে দেখেই বুঝতে পেরেছি যে তোর নাতনি তোর ধারাই পেয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে তুই একটা বিল্ডিং ধ্বংস করেছিস, আর ওই বিল্ডিংটা তুই অবৈধভাবে ধ্বংস করেছিস, যে কারণে হাজার মানুষ সেখানে মারা গিয়েছে। তোকে দেখে তোমার রাগই কন্ট্রোল হচ্ছে না। আসলে কাল যখন তোমার মৃত্যুর খবর টিভিতে দেখানো হবে, তখন ওই হাজার হাজার মানুষ কিন্তু আমার জন্য দোয়া করবে যাদেরকে তুই মেরে ফেলেছিস। তো তোর এখন ক্ষমা চাওয়ার চিঠি লেখার সময় হয়ে গিয়েছে। বাট তখনই সেখানে ড্যানি চলে আসে আর বলে, চেয়ারম্যানকে ছেড়ে দে সকাল। সকাল তখন বলে, তুই তো আগে আমাকে আপনি করে কথা বলতি। তবে যাই হোক, এই চেয়ারম্যানের গলা পাঞ্চার করার তো সময় হয়ে গিয়েছে, ওকে তো আমি ছাড়বো না। আর এখন আমি ওকে মেরে টানেল দিয়ে বেরিয়ে যাবো, তুই তো আমাকে আটকাতে পারবি না। কিন্তু একটা উপায় রয়েছে, আমি তোর কাছে ধরা দেবো। তুই একটা কাজ কর, এই চেয়ারম্যানকে জাস্ট আমাকে মারতে দে, তাহলে আমি তোর কাছে ধরা দেবো, সকল প্রমাণ তোকে দিয়ে দেবো, আমাকে ফাঁসি দিয়ে দে, কিন্তু ওর শাস্তি আমাকে দিতে হবে। কিন্তু তখন ড্যানি করে কি সকালকে ভয় দেখানোর জন্য একটা ফাঁকা গুলি মারে। আর এটা দেখে সকাল বলে, আরে বলো, তুই কি এর আগে কখনো কাউকে গুলি করে মেরেছিস? তুই তো আমার হাতেই তৈরি হয়েছিস, তাই না? আমি তো তোকে চিনি। আর 1 মিনিট দাঁড়া, তুই কি ভুলে গিয়েছিস তুই সেই ছেলে না যখন তুই ছোট ছিলিস? তোর সাথে যখন প্রথম আমার দেখা হয় তুই কি
কি জানিস তোর মায়ের কতগুলো অবৈধ সম্পর্ক ছিল, আর বড় হয়ে তুই অনেক বড় ডিটেকটিভ হয়ে গিয়েছিস, আর তুই কি আমাকে এই জন্য মারতে চাস যে আমি কেন তোর বাপের কণ্ঠস্বর কিনে নিয়েছিলাম, তারপরে তুই নিতে পারছিস না, তুই পিস্তলের ট্রিগারই চাপতে পারছিস না। ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি কিভাবে মানুষ মারতে হয়। আর এরপরে শাকাল করে কি চেয়ারম্যানকে মেরে ফেলে, আর তারপর সেখানে থাকা সকল পুলিশ শাকালকে গ্রেপ্তার করে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু শাকাল বেশ কয়েকটা কথা বলেছে ডিটেকটিভ ড্যানির পার্সোনাল বিষয় নিয়ে। তো এর মানে এখানে আরো কাহিনী রয়েছে, আরো ঘাপলা রয়েছে। তো যাই হোক, শাকাল স্বেচ্ছায় যেহেতু ধরা দিয়েছে, তার মানে অবশ্যই কোনো প্ল্যান রয়েছে, এবং শাকাল বাড়িকে হাসতে হাসতে ড্যানির সামনে দিয়ে চলে যায়। আর তখন ক্যাপ্টেন ড্যানিকে বলে, শাকালকে তো ধরলে, কিন্তু লাভ কি হলো? আমরা যদি চেয়ারম্যানকে বাঁচাতে পারতাম তাহলে কতই না ভালো হতো, আমাদের দুজনের প্রমোশন হতো, কিন্তু এখন উল্টো সাংবাদিকের সামনে আমাদের রাম ধলাই যাবে। তবে সাংবাদিক যখন আসবে রিপোর্টারের ধাক্কা তুমি সামলাবে, ঠিক আছে? আর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিছুটা দুঃখী হওয়ার অভিনয় করবে, যেন তুমি চেয়ারম্যানকে বাঁচানোর অনেক চেষ্টা করেছো। আর হ্যাঁ, আমি অর্ডার দিয়েছি তোমার বাবাকে পুলিশ হসপিটালে শিফট করা হবে, সরকার তোমার বাবার খরচ বহন করবে। আর পরের দৃশ্যে আমরা দেখি জিন জ্যাকিকে তার নিজের গল্প বলছে, যে কেন সে পৃথিবী থেকে অন্যায় অপরাধ শেষ করতে চায় বা অপরাধীদের শাস্তি দিতে চায়। অ্যাকচুয়ালি জিন যখন ছোট ছিল তখন কিছু ডাকাত তার বাবা মাকে মেরে ফেলে, এবং তারপর মিলাদের দিন তার আত্মীয় স্বজনরা সে খেয়ে দিয়ে তারপর চলে যায়। আর কোনো খোঁজ খবর নেই, কেউ ওই পুলিশের ঝামেলায় যায়নি, কেস মামলাও করেনি, খুনিকে খোঁজারও চেষ্টা করেনি। সিরিয়াসলি বাস্তব জীবনে এটা হয়, আজকে তোমার বাড়িতে কেউ মারা পড়বে, পুরো এলাকার পিকনিক। তো যাই হোক, তখন আমাদের জিন বলে আমি বুঝেছি যে ন্যায়ের জন্য শক্তির প্রয়োজন, কিন্তু তখন আমি অনেক দুর্বল ছিলাম, আর তখন আমি ঠিক করি অন্যের শক্তি আমি ব্যবহার করব। আর অন্যদিকে শাকাল গাড়িতে থাকা পুলিশদেরকে বলে, আমার হাতে রক্ত জমতে শুরু করেছে, প্লিজ হাত করাটা একটু ঢিলে করে দাও, কষ্ট হচ্ছে। কিন্তু পুলিশ জানায় আমরা তো তোর কথায় মুছবো না। কিন্তু তখন শাকালবাড়িকে তার নিজের হাতটা দেখায়, এবং দেখি আমরা ওর হাতে আসলে রক্ত জমে রয়েছে। তো পুলিশ তখন হাতটা যখন ঢিলে করতে যায়, ওই সুযোগে শাকাল করে কি সবাইকে অ্যাটাক করে, গাড়িতে থাকা পুলিশদের উপর ওই সুযোগে শাকাল করে কি সবার উপর অ্যাটাক করে, এবং ড্রাইভারকে মেরে পুলিশের গাড়িটা উল্টিয়ে দেয়। আর তারপর শাকাল সেই গাড়ি থেকে বের হয়ে এসে পালিয়ে যায়। আর পরের দিন চেয়ারম্যানের ছেলে তার বাবার যখন ফিউনারালে যায় এবং ক্যাপ্টেনের সাথে দেখা করে, তখন বলে তোমাদের কাছ থেকে শাকাল আবারও পালিয়েছে, তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো, আর ওর সঙ্গীদেরও, নয়তো তোমাদের অবস্থা খুবই খারাপ হবে, আমি যে কি করবো তোমরা জানো না। আর এদিকে আমরা দেখি জ্যাকি আর জিন খাবার খাচ্ছিল, আর তখন ওরা টিভিতে একটা নিউজ দেখে যে শাকাল আবারও পুলিশের কাছ থেকে পালিয়েছে, এবং শাকালের সঙ্গী হিসেবে জিন এবং জ্যাকিকে দেখানো হয় যে শাকালের ওরা দুজন সঙ্গী, এবং পুলিশ ওদেরকে মোস্ট ওয়ান্টেড বলেছে, দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে। আর এই খবর দেখার পরে জিন করে কি একটা ডেন্টিস্টের কাছে যায়, দাঁতের ডক্টরের কাছে। আর এখানে উল্লেখ, এই ডেন্টিস্টও কিন্তু অনেক ফ্রড কাজ করেছিল, অনেক খারাপ কাজ করেছিল, আর ওই কাজ থেকে বাঁচার জন্য জিন তাকে সাহায্য করেছিল, কারণ সে ক্ষমা চেয়েছিল যে আর কখনো 2 নম্বরই কাজ করবে না। তো জিন তার কাছে যায় টাকার সাহায্য চাওয়ার জন্য। আবার এদিকে টিভি নিউজের কারণে জ্যাকির বিষয়টিও জ্যাকির পরিবার জানতে পারে, ওর বোন মা জানতে পারে, মানে এখন পরিস্থিতি সবার আয়ত্তের বাইরে চলে গিয়েছে। আর এরপর আমরা দেখি জ্যাকি আর জিন যখন গাড়িতে যাচ্ছিল, তখন জ্যাকি চিন্তায় গাড়ির রাস্তা থেকে ভয় নিচে নামিয়ে দেয়, এবং বলে আমি কত বোকা, আমার কত সুন্দর একটা জীবন ছিল, আমি কি করলাম। সিরিয়াসলি তুমি জাস্ট কল্পনা করো জ্যাকির জীবনটা কি হয়ে গিয়েছে এখন, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আর তখন জিন বলে আমার কাছে অনেকটা প্ল্যান রয়েছে, চল আমরা দুজন অন্য দেশে চলে যাই, আমরা জাহাজে করে দুবাই যাবো বা ওমান যাবো, মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে যাবো, ওখানে গেলে আমাদের কেউ চিনবে না। তো এরপর তারা দুজন যায় হচ্ছে এজেন্টের কাছে, যে আরব দেশে কিভাবে যাওয়া যায়, কিন্তু তারা বলে এই কাজে তাদের অনেক টাকা লাগবে। তো এরপর তারা যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন তাদের কাছে ওই ডেন্টিস্টের কল আসে, কিন্তু ওই ডেন্টিস্টের জায়গায় শাকাল কথা বলছিল। শাকাল জিজ্ঞাসা করে, এই তোরা কোথায় যাচ্ছিস, আমাকে রেখে তোরা কোথায় যাবি, পুলিশ তো আমাদের 3 জনের পেছনে পড়ে রয়েছে, আমরা 3 জন এখন বন্ধু, আমরা এক দলের, আমাকে একা রেখে তোরা কোথাও পালাতে পারবি না, তোরা চুপচাপ ওশান ফ্যাক্টরিতে চলে আয়। তো এই কল পাওয়ার পরে জিন তো ভয় পেয়ে যায়। আর তখন জ্যাকি জিজ্ঞাসা করে এটা কার কল ছিল, তখন জিন মিথ্যা বলে যে ডেন্টিস্টের কল ছিল। আর এরপরও করে কি সামনে গিয়ে হাইওয়েতে গাড়ি থামায়, আর জিন বলে দেখো তোমাকে শিপে করে একাই আরবে যেতে হবে, তুমি তোমার জীবন নিয়ে চলে যাও, কিন্তু আমরা দুজন যদি একসাথে পালাতে যাই তাহলে ধরা পড়ার চান্স অনেক বেশি থাকবে, আমি একটা বাস ধরে লম্বা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাব। আর এরপর জিন করে কি বাসের খোঁজ থেকে গাড়ি থেকে নেমে যায়। আর তখন জ্যাকি করে কি গাড়িতে থাকে জিনের যে মোবাইলটা রয়েছে সেটা হ্যাক করে নেয়, যাতে জিন যেখানে যাও বুঝতে পারে। তো যাই কিছু সময় পরে দুজনে আলাদা রাস্তায় চলে যায়, জ্যাকি একটা ট্যাক্সি নিয়ে চলে যাওয়া হচ্ছে নৌবন্দরে। আর সেখানে জ্যাকির সাথে একটা লোকের দেখা হয়, যে জ্যাকিকে নকল পাসপোর্ট আর একটা আইডি কার্ড দেয়, এবং জ্যাকিকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলে, মানে একটু পরে ওকে কন্টেনারে করে আরবে পাঠিয়ে দেবে। আর তখন ওর ব্যাগের মধ্যে একটা চিঠি দেখতে পায়, আর এই চিঠিতে কি লেখা ছিল এটা আমরা পরে জানতে পারবো। আর অন্যদিকে আমরা দেখি জিন করে কি ডিটেকটিভ ড্যানির বাসায় যায়, এবং তাকে বলে আমি জানি আপনি শাকালকে কোথায় খুঁজে পাবেন। ড্যানি তখন বলে আগে আমাকে এটা বল, তুই ওই রাতে হোটেলের ওখানে কি করতে গিয়েছিলি, কেন ছিলি, তুই কি জানিস ওই রাতে কতজন মানুষ মারা গিয়েছে। জিন তখন বলে আপনি কি দুধে ধোয়া তুলসী পাতা, আপনিও তো চেয়ারম্যানকে বাঁচাতে পারেননি, কিন্তু আমি এখন আপনাকে সাহায্য করতে এসেছি, উল্টো আমার সাথে ভালো মতো কথা বলুন, আর আমার থেকে ভালো শাকালের ব্যাপারে আর কেউ যায় না। ড্যানি তখন বলে তোর মতো মোটকুর সাহায্য আমার লাগবে না শাকালকে ধরতে। আর ওই সময় ড্যানির মা করে কি তার হাজবেন্ডের রুমে যায়, আর সে রুমে এসে দেখে শাকাল বসে রয়েছে। আর তখনই ড্যানির কাছে একটা কল আসে, আর ড্যানি তড়িঘড়ি করে সেখান থেকে বের হয়ে যায়, মানে বুঝতেই পারছো শাকাল কিন্তু অফিসার ড্যানিকে ডেকেছে, এবং এই শাকালের সাথে অফিসার ড্যানির কিন্তু একটা পুরনো হিসাবও রয়েছে। তো যাই হোক এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আর এখন আমরা দেবো হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন, এবং তুমি যদি বিজ্ঞাপনটা
বিজ্ঞাপনটা দেখতে চাও তাহলে বিজ্ঞাপনটা দেখতেও পারো, কিংবা স্কিপ করতে চাইলে তুমি স্কিপ করেও যেতে পারো। ডিসক্রিপশনে আমি ডুরেশন দিয়ে দিয়েছি। বিজ্ঞাপনটা শেষ হলে আমরা 8 নম্বর পর্ব শুরু করব। তো যাই হোক, এপিসোডের শুরুতে আমরা দেখি জ্যাকি ওই চিঠিটা পড়ছে যেটা জিন তার জন্য ব্যাগে রেখে গিয়েছিল। আর ওই চিঠিতে লিখা ছিল, আমি তোমার সাথে যেতে পারবো না কারণ আমার এখানে অনেক কাজ রয়েছে। আসলে জীবন তোমার মন মতো চলে না, তবে এর সাথে জীবন কয়েকটা অপশন নিয়ে আসে। এর মধ্যে থেকে যে কোনো একটা অপশন আমাকে বেছে নিতেই হবে বা তোমাকে নিতেই হবে। তোমার সাথে যা কিছু হয়েছে এই সবকিছুর জন্য দায়ী আমি, কারণ এগুলো আমারই আইডিয়া ছিল। এই কারণে আমি এই সবকিছু ঠিক করব। তুমি নিশ্চিন্তে মধ্যপ্রাচ্যে চলে যাও, সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করো। আর এই চিঠি পড়ে জ্যাকি তো টেনশনে পড়ে যায় যে জিনের কি হলো, হাজার হলো একসাথে কাজ করেছে। তো জ্যাকি এখন জিনকে বাঁচাতে চায়, মানে ও সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছে যে ও মধ্যপ্রাচ্যে যাবে না। আর অন্যদিকে ড্যানি যখন হসপিটালে যায় তখন সে জানতে পারে তার বাবার বেঁচে নেই। তার বাবাকে কেউ গলা টিপে মেরে ফেলেছে বা শ্বাসরোধ করে মেরে ফেলেছে, বাট তার মা এখনো বেঁচে রয়েছে। তো এরপর ড্যানির সঙ্গী বলে, তুমি এখন বাসায় চলে যাও, এখানের ব্যাপারটা আমরা দেখছি। বাট ড্যানি না বলে তখন গাড়িতে গিয়ে বসে পড়ে আর ড্যাশ বক্স থেকে তার পিস্তলটা নিয়ে নেয়। আর তারপর ড্যানি তার পেছনে জিনকেও নিয়ে নেয় এবং জিনকে বলে, তুই আমাকে শাকালের কাছে নিয়ে যাবি। বাট তখনই এখানে ড্যানির ক্যাপ্টেন চলে আসে এবং ড্যানিকে বলে, দেখো এখানে যা কিছু হয়েছে তার জন্য আমি নিজেও অনুতপ্ত, অনেক কষ্ট পাচ্ছি, তবে তুমি বাসায় গিয়ে বিশ্রাম করো, কালকে আমরা শাকালকে খুঁজে শেষ করে দেবো, ডাইরেক্ট এনকাউন্টার করবো। আর তখন ড্যানি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ছি। তো এই কথা বলে গাড়ি নিয়ে চলে যায়। বাট তখনই ড্যানির সঙ্গে চলে আসে এবং ক্যাপ্টেনের কাছে বলে, স্যার আপনি কি বুঝতে পারছেন না, ড্যানি খেপে এখন শাকালের উপর প্রতিশোধ দিতে যাচ্ছে, ও একা একা এভাবে গেলে তো মরতেও পারে। আর এই দিকে আমরা দেখি জিন রাস্তায় ড্যানিকে জিজ্ঞাসা করেন, আপনি এখন কি করতে চান, আমাকে জাস্ট একটা জিনিস প্রমিস করুন, আপনি আমার বন্ধু জ্যাকির কোনো ক্ষতি করবেন না। ড্যানি তখন বলে, চুপ থাক। তখন জিন বলে, আমি শাকালকে ধরতে আপনাকে সাহায্য করছি তাই না? ড্যানি আবার বলে, চুপ থাক। কিন্তু জিন থামে না। জিন বলে, আপনি আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু জ্যাকির সাথে কোনো কিছুই করবেন না, এই ওয়াদা আপনাকে করতে হবে, তা নাহলে আমি আপনাকে হেল্প করবো না। আর অন্যদিকে আমরা দেখি জ্যাকি একটা গাড়ি চুরি করে জিনকে ট্র্যাক করতে থাকে। আর এদিকে জিন তো ড্যানিকে বোঝানোর চেষ্টাই করে যাচ্ছে যে আমরা যাদেরকে মেরেছি তারা সবাই মৃত্যুদণ্ডের আসামি ছিল। তখন ড্যানি গাড়ি দাঁড় করিয়ে বাইরে বের হয়ে আসে আর জিনকে মারতে শুরু করে এবং মারতে মারতে বলে, শালা তোরা কি হয়ে গিয়েছিস, তোরা নিজেদের কি ভাবিস, তোরা সৃষ্টিকর্তা, তোরা ভগবান, তোরা নিজের হাতে আইন তুলে নিবি। আর তখন জিন বলে, আপনি কি করছেন, আপনিও তো আপনার বাবার মৃত্যুর প্রতিশোধ এখন শাকালের উপর নিতে যাচ্ছেন, পুলিশে আপনি কেন এমন কাজ করছেন? সিরিয়াসলি ভাই, জিন একটা মাল, মোটা হলে কি হবে, উচিত কথা বলে ডাইরেক্ট। তো যাই হোক, এই কথা শুনে তো তোমার ওই ড্যানি চুপ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে আমরা দেখি জিন একাই শাকালের কাছে একটা ফ্যাক্টরিতে যায়। আর শাকাল তখন বলে, দেখ মোটকু, তুই এই কথা আবার এখন বলিস না যে তুই এখানে একা এসেছিস, তাহলে কিন্তু আমি কোনো মজা পাবো না। আমি তো তোর সাথে দেখাই করতে চাইনি, তোর মতো মোটকুর সাথে কোনো মজাই নেই, তবে আমি নিশ্চিত তুই এখানে কোনো ঝামেলা পাকিয়ে এসেছিস, আর যদি এমনটা করে আসিস তাহলে তো অনেক মজা হবে। আর ঠিক তখনই ড্যানি বের হয়ে আসে। আর শাকাল তখন ড্যানিকে দেখে বলে, আমি জানতাম তুই অবশ্যই এখানে আসবি, তবে এত তাড়াতাড়ি আসবি এটা আমি ভাবিনি। আরে মোটকু জিন, তুই তো একটা মদন, আমাকে ধরার জন্য তোকে ব্যবহার করেছে। ড্যানি তখন বলে, তোকে ধরার জন্য না, তোকে মারার জন্য, আমি নিজের হাতে মারবো। আর শাকাল তখন বলে, দেখ ড্যানি, তুই আমার উপর রাগিস না, তোর বাবা কষ্টে ছটফট করছিল, হসপিটালে কষ্ট হচ্ছিল, আমি তো তাকে মেরে জাস্ট কষ্ট থেকে মুক্ত করে দিয়েছি, তোর তো উচিত আমাকে শুকরিয়া জানানো। তো এরপর ড্যানি যখন তার পিস্তল বের করে শাকালের দিকে তাক করে তখন শাকাল বলে, দেখ পিস্তল চালানোর জন্য সাহস দরকার। আর ঠিক ওই মুহূর্তে এখানে আমাদের নায়ক জ্যাকিও চলে আসে। আর জ্যাকিকে দেখে শাকাল নাচতে শুরু করে আর বলে, এইবার হবে আসল মজা। আর এই কথা বলেই শাকাল করে কি জ্যাকির ওপর গুলি চালায়। আর তখন সবাই করে কি যার যার মতো লুকিয়ে পড়ে। আর জ্যাকি তখন পেছন থেকে আসে এবং শাকালের পেটে ছুরি ধরিয়ে দেয়। আর তারপর তাদের দুজনের মধ্যে পিস্তল নিয়ে ধস্তাধস্তি হয় আর তাদের সাথে জিনও এগিয়ে আসে। বাট তখন শাকালকে শুট করার জন্য ড্যানির দূর থেকে কোনো নিশানাই পাচ্ছিল না, মানে শুট করার সুযোগই পায় না, গুলি লাগবে জিনের বা জ্যাকির, কিন্তু ধস্তাধস্তিতে গান থেকে গুলি চলে যায় এবং সেই গুলিটা লাগে হচ্ছে আমাদের জিনের শরীরে এবং আমাদের মোটকু জিন ইনস্ট্যান্টলি এখানে মারা যায়। তো জ্যাকি কিন্তু এখানে জিনের মৃত্যুতে মারাত্মক শোকাগ্রস্ত হয় এবং এখানে জ্যাকি বলতে থাকে, আমরা ঠিক করেছিলাম আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, সবকিছু ঠিকই ছিল, তুই একা কেন এখানে চলে আসলি? আবার এদিকে মরতে থাকা শাকালও জ্যাকিকে জিজ্ঞাসা করে, তুই আমাকে সত্যি করে বলতো জ্যাকি, ঈশ্বর কি তোকে সত্যি ওই শক্তি দিয়েছে যে কোনো ব্যক্তি যদি অপরাধী হয় সে মৃত্যুদণ্ড ডিজার্ভ করে কিনা এটা তুই বুঝতে পারিস, তুই কি সত্যি আমার চেয়ে আলাদা? তখন ড্যানি বলে, তোর ফালতু কথা বাদ দে শাকাল। বাট শাকাল তখন বলে, দেখ ড্যানি, তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে তোর মায়ের কি হবে? ড্যানি তখন বলে, আমার মা কার সাথে কি করেছে তেমন কিছুই যায় আসে না, তুই চুপ থাক। আর তখন শাকাল বলে, দেখ তুই এটা কিভাবে ভাবলি যে আমি কারোর সংসার নষ্ট করব? আমি তোর মায়ের সাথে কিছুই করিনি, বরং তোর বাপের যে ঘনিষ্ঠ বন্ধু তার সাথে তোর মায়ের ছোটবেলা থেকে অবৈধ সম্পর্ক ছিল, আর ওই যেটা তোর মা আমার উপর দিয়ে উঠিয়ে তোর বাবার সাথে আমাকে ভুল বোঝাপড়া করিয়েছিল। তবে তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে তুই কখনোই জানতে পারবি না যে কোন ওই কালপ্রিট ছিল যার জন্য তোদের সংসার অশান্তি ছিল ছোটবেলা থেকে। আর এরপর শাকাল বলে, আমি যখন ডিউটিতে ছিলাম তখন আমি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিলাম, কিন্তু তখন তোর বাবা আমার সাথে অনেক খারাপ আচরণ করে। আর এরপর আমি বেস্ট হওয়ার জন্য, সেরা হওয়ার জন্য রেসলিং, জুডো, বক্সিং, শুটিং সব শিখেছি, রাত জেগে অনেক কেস স্টাডি করতাম, কিন্তু তারপর তোর বাবার চোখে আমি কখনো ভালো হতে পারিনি। সে সিনিয়র ছিল, সবসময় আমাকে বোকা, অযোগ্য মনে করতো। আর একদিন আমাদের ক্যান্টিনে কাজ করা একটা মহিলা চীনে যাচ্ছিল, আর তখন তোর বাবা তার বন্ধুর জন্য ওই মহিলার কাছে কিছু জিনিস পাঠায়, কিন্তু ওই মহিলার পর এয়ারপোর্টে ধরা পড়ে। আর তখন আমরা জানতে পারি তোর বাবা পুলিশ থাকার সত্ত্বেও বিদেশে ড্রাগস রপ্তানি করতো। আর এই ড্রাগগুলো কই থেকে পেতো জানিস? তোর বাবা যে ড্রাগ
ড্রাগস গুলো ধরতো তার অর্ধেক নিজের কাছে দিত আর অর্ধেক সরকারি কোষাগারে দিত। তো এরপর আমি তোর বাবাকে বলি যে ওই মহিলাকে তো ছাড়ানোর উচিত, বাট তোর বাবা তখন নিজেকে এই ঝামেলা থেকে সরিয়ে নেয় এবং সিনিয়র হওয়ার কারণে আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে অনেক ধরে মারে, এমনকি সারা জীবন আমার প্রমোশন আটকে দিয়েছিল যাতে আমি কখনো উন্নতি না করতে পারি। কিন্তু একদিন যখন আমি তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাই, এক পর্যায়ে লাঠি দিয়ে তার মাথায় অনেক জোরে একটা আঘাত করে মাথা ফাটিয়ে ফেলি। আর ঠিক এই সময় আমরা দেখতে পাই বর্তমানে জ্যাকি কিন্তু ড্যানির পেছনে দাঁড়িয়েছিল, আর জ্যাকির শৈল তখন ড্যানিকে মারারও সিগন্যাল দেয়, মানে এই পুলিশ অফিসারকে মারারও সিগন্যাল দেয়, মানে এই পুলিশ অফিসার এমন কিছু হয়তো করেছে যার জন্য মৃত্যু ডিজার্ভ করে, কিংবা ও এমন কিছু করবে যার জন্য মৃত্যু ডিজার্ভ করে। তো যাই হোক, এদিকে সকাল বলতে থাকে তোকে দেখে আমার অনেক মায়া হয় ড্যানি, কারণ তোর বাবা একটা দুর্নীতিবাজ পুলিশ অফিসার ছিল আর তোর মা ছিল হচ্ছে একটা থার্ড ক্লাস মহিলা, ধোকাবাজ মহিলা। আর এই কথা বলে সকাল করে কি আসতে থাকে। আর এদিকে ড্যানি তো রাগ হচ্ছে, যে কোনো সময় গুলি করতে পারে। জ্যাকি তখন ড্যানির কাছে পিস্তলটা চায় আর বলে আমি ওকে নিজ হাতে মারবো, আর তুমি কখনো কাউকে মারোনি। কিন্তু এতক্ষণে সকাল করে কি পেট থেকে ছুরি বের করে, আর এরপর সে যখনই জ্যাকির উপর হামলা করতে যায় তখনই ড্যানি গুলি চালায় এবং সকালকে মেরে ফেলে। আর তখন জ্যাকি বলে জানে মেরে ফেলা এতটাও সহজ নয়, তুমি কি বুঝতে পেরেছো? আর তখনই সকালের পায়ের কাছে সে তার বইটাও পেয়ে যায়, আর এই বইটির নাম ছিল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, মানে অপরাধ এবং শাস্তি। তো যাই হোক, এরপর আমরা দেখি ড্যানির বাবার মৃত্যুর পরে পুলিশ ডিপার্টমেন্টের সবাই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে ড্যানির বাবাকে, অথচ দুনিয়ার কেউ জানেও না যে ওর বাবা কত জঘন্য একটা লোক ছিল। আর তখন ড্যানি এখানে তার বাবার বন্ধুকে দেখতে পায় যার সাথে ওর মায়ের বাজে সম্পর্ক ছিল, রাতের পর রাত কাটাতো। এটাও বাইরের মানুষ তেমন একটা জানে না। আর তখন ওই লোকটি ড্যানির চোখ থেকে চোখ সরিয়ে নেয়, মানে এখানে বোঝানো হয়েছে কেউ ক্লিন না আর কি। আর এদিকে আমরা দেখি জেমস ব্রেন সার্জারি করার পর অনেকটা সুস্থ হয়ে উঠেছে। জেমস মানে ওই ড্যানির যে সহকর্মী ছিল, আর জেমস ড্যানিকে জানায় স্যার এই হসপিটালের একটা নার্স আমার খুব পছন্দ হয়েছে, আমি সুস্থ হওয়ার পরে মেয়েটিকে প্রপোজ করবো। সিরিয়াসলি ভাই, হসপিটালে গেলে আর কিছু পছন্দ হোক বা না হোক, নার্সদের খুব পছন্দ হয়। আমার এক বন্ধু ল্যাবরেটরিতে ভর্তি ছিল, ওই হারামজাদার গল্পটা আমি ভিডিওর লাস্টে বলবো, আমার লাইফের একটা মনে রাখার মতো ঘটনা, ভিডিওর লাস্টে বলবো। তো যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় ডিটেকটিভ লি ড্যানিকে জিজ্ঞাসা করে তোমাকে সাসপেন্ড করার পরে তুমি আপিল করো না কেন? তুমি যদি সেলফ ডিফেন্সের কথা বলতে তাহলে তো বেঁচে যেতে, মানে ওই সকালকে যে মেরেছে ও সাসপেন্ড হয়ে গিয়েছে আমাদের ড্যানি। তখন ড্যানি বলে আমি যেহেতু অপরাধ করেছি এতটুকু শাস্তি তো আমার পাওয়াই উচিত। আর এরপর সে জিনের ফাইল দেখিয়ে বলে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এই ছেলেটা 30 জনের বেশি মানুষকে হত্যা করেছে এবং সকাল মূলত তার খুনে ছেলেটাকে ইউজ করেছে। তো আমরা সকালকে খুঁজে মেরে ফেলেছি আর সকাল জিনকেও মেরে ফেলেছে, এবং আমরা ওই ছেলেটার বাসায় তদন্ত করেছি এবং জানতে পেরেছি ও কাউকে মারার আগে তার উপর লম্বা রিসার্চ করতো, এবং তার ঘরে আমরা মার্ডার করে অনেক অস্ত্র পেয়েছি, আর সে অনেক চালাক ছিল, এবং তার ঘরে আমরা তার ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত পাইনি। তবে সে যাদেরকে মেরেছে তারা সবাই খুনের আসামি ছিল বা মৃত্যুদণ্ড ডিজার্ভ করে। আর এরপর লি জিজ্ঞাসা করে তুমি জ্যাকি নামের কোনো ছেলেকে খুঁজছিলে? মানে ওই যে মনে আছে জ্যাকির নাম তো টিভিতে আসলো এবং ড্যানিতে একমাত্র জ্যাকিকে সন্দেহ করতো, কিন্তু আজ পর্যন্ত জ্যাকি কিন্তু কোথাও ধরা পড়ে নাই, ওর কোনো প্রমাণ নাই। তো এখানে লি বলে ওই জ্যাকি নামের ছেলেটার বিরুদ্ধে আমরা কিন্তু কোনো অভিযোগ খুঁজে পাইনি, বাট তুমি তো ওই ছেলেটাকে খুঁজে পেয়েছো তাই না, তাহলে ওকে কি রিমান্ডে নেবো আমরা? আর তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো, আমরা দেখি ড্যানি সেটাতে কিন্তু জ্যাকিকে মারেনি, উল্টো বলেছে তোকে আমি আজকে মুক্ত করে দিলাম কারণ তোর বন্ধু জিন এটাই চেয়েছিল। তো যাই হোক, এরপর ড্যানি জ্যাকিকে বলেছিল তোকে আমি আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু একদিন না একদিন তুই কারো না কারো কাছে ধরা পড়ে যাবি, তবে আমি তোকে ধরবো না এই কথা দিচ্ছি। তো এরপর ড্যানি সেখান থেকে চলে যায়, আর যাওয়ার পর সেখানে আগুন লেগে যায়, আর ওই আগুনে সকাল, জিন আর জ্যাকির বই সব পুড়ে যায়। তবে পুলিশ আসার আগে জ্যাকি সেখান থেকে বেরিয়ে আসে। আর এর পরের দৃশ্যে আমরা দেখি তুষারপাত হচ্ছে, আর জ্যাকির মা চার্চ থেকে বেরিয়ে রাস্তায় ফিরে আসে এবং দেখতে পাই বাড়ির সামনে রাস্তা পরিষ্কার। তো মা এসে জ্যাকির বাবাকে বলে এত ঠান্ডার মধ্যে তুমি বাইরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছো? জ্যাকির বাবা বলে আমি তো বাসা থেকে বেরিয়ে হইনি। তো এই কথা শুনে জ্যাকির মা বাইরে গিয়ে দাঁড়ায় এবং বুঝতে পারে নিশ্চয়ই আমার সন্তান জ্যাকি এখানে এসেছিল। তো যাই কিছুদিন পরে আমরা দেখতে পাই পুলিশ জ্যাকিকে অ্যারেস্ট করে, আর তখন ডিটেকটিভ লি ড্যানিকে জিজ্ঞাসা করে আমরা ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণ খুঁজে পাইনি, তবে তুমি যেহেতু এই কেসে ছিলে এবং একমাত্র তোমার সাক্ষীর এগেইনস্ট ওকে আমরা আদালতে দাঁড়া করাতে পারি, তো তুমি কি ওর বিরুদ্ধে মামলা করবে? বাদী হয়ে তোমাকে মামলা করতে হবে। বাট ড্যানি এখানে ডাইরেক্ট বলে দেয় যে আমি ওর ব্যাপারে কিছু জানি না, জাস্ট সন্দেহ ছিল। তো এই কারণে জ্যাকি ছাড়া পেয়ে যায়। আর এরপর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি ড্যানি একটা দোকান থেকে চুইংগাম কিনে যখন আসছিল তখন সে টিভিতে একটা নিউজ দেখে যে কিছুদিন আগে পুলিশ কিম নামের একটা লোকের লাশ পেয়েছিল। তো তদন্ত করে দেখা গিয়েছে সেই কিম নামের যে লোকটি যে মার্ডার হয়েছে সে আজ থেকে 3 বছর আগে পুরো একটা ফ্যামিলিকে বিভৎসভাবে টুকরা টুকরা করে হত্যা করেছিল, কিন্তু এটা নিয়ে কেউ কেসও করেনি এবং পুলিশও ধরতে পারেনি। তো এই নিউজ শুনে ড্যানি বুঝতে পারে এই কাজটা জ্যাকিই করেছে, মানে জ্যাকির কাজই হচ্ছে বুঝই তো ন্যায় বিচার পাইয়ে দেওয়া। তো যাই হোক, এরপর আমাদের জ্যাকিকে দেখানো হয় এবং জ্যাকি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছিল তখনই একটা লোকের সাথে জ্যাকির শরীরে ধাক্কা লাগে যায়, আর তখন জ্যাকির শরীরটা ওই ছেলেটিকে মারার জন্য সিগন্যাল দেয়। এর মানে হচ্ছে ওই ছেলেটিকে হয়তো জ্যাকি এখন মেরে ফেলবে, তার মানে জ্যাকি এখনো তার কাজ বন্ধ করেনি এবং ড্যানি জানে জ্যাকি কি করছে, তারপরও না দেখার ভান করবে। তার মানে বোঝানো হয়েছে যে দুনিয়াতে এমন এমন জিনিস আছে যেগুলো দেখেও না দেখার ভান করতে হয় সবার উপকারের জন্য, কারণ জ্যাকি তো আর খারাপ কাজ করছে না, আর ড্যানি তো পুলিশ হিসেবে বেশি কিছু করতেও পারছে না। তো এখানেই এই অসাধারণ ওয়েব সিরিজটার সমাপ্তি ঘটে এবং তোমরা যদি চাও, তোমরা যদি সাহস দাও, তাহলে আমরা কন্টিনিউয়াসলি এরকম ফুটটাইটিতে এরকম ওয়েব সিরিজ চালানোর চেষ্টা করবো, তবে বেশি না 2, 3, 4 এরকম পর্বে 16 পর্বের ওয়েব সিরিজে আমি যেতে পারবো না। এবং আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমি যদি ওয়েব সিরিজ চালু করি প্রতিদিন যে ভিডিও আসবে ব্যাপারটা এরকম নয়, একদিন গ্যাপে দিতে পারি আবার প্রতিদিনও দিতে পারি, এটা আমার শরীরের হালচাল বুঝে আর কি। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ও একটা গল্প বলতে চেয়েছিলাম, তো গল্পটা আসলে
শর্টকাটে বলি, 2012 সালে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি থাকতাম হচ্ছে আজিমপুর। তো আমার একটা ইউনিভার্সিটি ফ্রেন্ড, ও ছিল ল্যাব এইডে ভর্তি। তো আমি বাসা থেকে বের হয়েছি, আর তখন একটা বদ অভ্যাস ছিল কি, যখনই বের হতাম ওই একটা ব্যাগ নিয়ে বের হতাম। তো আজিমপুর স্ট্যান্ডের কাছে আমি 7 নম্বর গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো 2 নম্বর চাপায় আমি করি ওখানে ড্রেনে হিসু করে দিই, কিন্তু তারপরে যখন আমি চেনটা লাগাতে যাবো, চেনটা একেবারে জায়গা মতো আটকে গেল। চিন্তা করো কি অবস্থা, এদিকে বাসও চলে এসেছে। এমন একটা সিচুয়েশন, পুরোটা তো ওপেন জায়গা, না পারছি চেনটা নিচের দিকে নামাতে, না পারছি উঠাতে। তখন কি করলাম, ওই অবস্থায় ব্যাগটা দিয়ে ঢাকলাম, ঢাকার পরে বাসে করে তারপরে গেলাম ল্যাব এইডে যাওয়ার পরে বাথরুমে গিয়ে অনেকক্ষণ চেষ্টা করে চেনটা খোলাতে পেরেছি। মানে চিন্তা করে কেমন যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। তো ওখানে যাওয়ার পর আরেকটা মজার ঘটনা বলি। তো ওখানে যাওয়ার পরে আমার যে বন্ধুটা ওখানে ভর্তি ছিল, এই শালা আবার খুব রসিক। তখন আমাদের বয়স কম, বুঝতেই পারছো, যে নার্স দেখি সেটাই ভালো লাগে। তো আমার বন্ধু ভর্তি হয়েছে জ্বরের জন্য, শরীর দুর্বল, 2-3 দিন ধরে ভর্তি। বললাম শরীরের অবস্থা কি? ও বলে শরীর তো একটু ভালো হয়, কিন্তু এই নার্স টার্স দেখার পরে সকালেটে দেখে আমি আবার দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, আমি এর বেশি কিছু বললাম না। তো এই ছিল আর কি গল্প। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।